সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাইকে নিয়ে পারিবারিক সবাইকে নিয়ে সুস্থ আছো, সেই দোয়া কামনা করে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ আফজাল হোসেন, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, পিএইচডি গবেষক, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি পূর্বের ক্লাসটিও জারণ বিজারণের পরিচয়ের উপর নিয়েছি। এখন পরের স্টেপ হচ্ছে, আজকের আলোচনার বিষয় হচ্ছে রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া, জারণ সংখ্যা ও যোজনী সম্পর্ক। আমি এই তিনটি বিষয়ের উপর আজকের ক্লাসে আলোচনা করব। আশা করি সবাই আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগের সহিত করবে। আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা জারণ বিজারণের ভিতরে ঢুকতেছি। আজকের ক্লাসটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না বুঝলে আমরা পরবর্তী ক্লাসগুলো সহজে মাথায় ক্যাচ করতে পারবো না। সুতরাং আমরা সবাই অত্যন্ত মনোযোগের সহিত ক্লাস করব। ওকে, প্রথমে আলোচনার বিষয় হচ্ছে রেডক্স বিক্রিয়া কি। রেডক্স কথাটা এসেছে এইভাবে, জারণের ইংলিশ হচ্ছে অক্সিডেশন, বিজারণের ইংলিশ হচ্ছে রিডাকশন। রিডাকশনের রেড এবং অক্সিডেশনের অক্স দুটোকে একত্র করলে হয় রেড অক্স। অর্থাৎ রেডক্স বিক্রিয়া বলতে বোঝাচ্ছে, যেহেতু জারণ বিজারণ উভয় থেকে রেডক্স শব্দটা গঠিত হয়েছে, সুতরাং রেডক্স বিক্রিয়া বলতে বোঝানো হয় জারণ বিজারণ বিক্রিয়াকে একত্রে বোঝানো হয়। যে সকল বিক্রিয়কগুলোর মধ্যে একই সাথে জারণ এবং বিজারণ ঘটে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ হয়, ওই সকল বিক্রিয়াকে আমরা রেডক্স বিক্রিয়া বলে থাকি। সাধারণত রেডক্স বিক্রিয়া অধিকাংশ বিক্রিয়ায় সাধারণত রেডক্স বিক্রিয়া হয়ে থাকে। আমরা রেডক্স বিক্রিয়ার কিছু উদাহরণ তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। যেমন একেবারে সহজ এক্সাম্পল, তোমরা 9-10-এও এগুলো বিক্রিয়া দেখেছো। আমি সহজ এক্সাম্পলগুলো এই জন্য নিয়ে এসেছি, তোমরা যাতে খুব সহজে রেডক্স বিক্রিয়াটা বুঝতে পারো। যেমন রেডক্স বিক্রিয়ার ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, রেডক্স বিক্রিয়া সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড অণু গঠিত হয়েছে। প্রশ্ন হচ্ছে, এখানে কিভাবে রেডক্স বিক্রিয়া হলো? আমি তোমাদের পূর্বের ক্লাসে ডিসকাস করছিলাম, সোডিয়াম ধাতু ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন অধাতু ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন ত্যাগ মানে জারণ, গ্রহণ মানে বিজারণ। সুতরাং যেহেতু একই সাথে জারণ এবং বিজারণ হওয়ার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে, সুতরাং এই বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া। যেমন তোমাদের আরো ক্লিয়ার করার জন্য দেখতে পাচ্ছ, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে, যেটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, যেটাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। একটি জারণ অর্ধ বিক্রিয়া এবং একটি বিজারণ অর্ধ বিক্রিয়া একত্র হয়ে একটি পূর্ণাঙ্গ জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ রেডক্স বিক্রিয়া সম্পন্ন হয়। আমরা পরবর্তী এক্সাম্পলে যাচ্ছি। টিন এবং স্টেনাস এবং ফেরিক আয়ন, এক্ষেত্রেও রেডক্স বিক্রিয়া সম্পন্ন হয়েছে। স্টেনাস ইলেকট্রন ত্যাগ করে স্টেনিক হয়েছে। আমি যেটা পূর্বের ক্লাসে কিভাবে ধাতু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে সেটা দেখিয়েছিলাম, এবং আয়ন কিভাবে ইলেকট্রন গ্রহণ করে সেটিও দেখিয়েছিলাম। টিন ইলেকট্রন স্টেনাস ইলেকট্রন ত্যাগ করে স্টেনিক হয়েছে। অপরদিকে ফেরিক ইলেকট্রন গ্রহণ করে ফেরাস হয়েছে। অর্থাৎ আস ইলেকট্রন ত্যাগ করে ইক হয়, ইক ইলেকট্রন গ্রহণ করে আস হয়। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ আয়নসমূহ উভয়টি করতে পারে। যেমন টিন ইলেকট্রন ত্যাগ করলো, সেটাও আয়ন,
আয়রন ইলেকট্রন গ্রহণ করলো, ফেরিক ইলেকট্রন গ্রহণ করলো, সেটিও আয়ন। এক্ষেত্রে স্টেনাস ইলেকট্রন ত্যাগ করেছে, ফেরিক ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে বিক্রিয়াটি সম্পন্ন হয়েছে। সুতরাং এই বিক্রিয়াটিও একটি রেডক্স বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি অত্যন্ত মনোযোগের সহিত কাজ করতেছ। এক্ষেত্রে আরো ক্লিয়ার করার জন্য তিন স্টেনাস দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, স্টেনিক হয়েছে। অপরদিকে ফেরিক ইলেকট্রন দুটি গ্রহণ করেছে, ফেরাস হয়েছে। এইভাবে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ সম্পন্ন হয় আয়ন সমূহের বেলাতেও। অপরদিকে আমরা এখন দেখব জারণ অর্ধ বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো জারণ বিজারণ একটি পূর্ণাঙ্গ বিক্রিয়া। অর্থাৎ জারণ বিজারণ একটি পূর্ণাঙ্গ বিক্রিয়ার মাধ্যমে একটা অর্ধাংশে হয় জারণ, আরেকটি অর্ধাংশে হয় বিজারণ। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার যে অর্ধাংশে জারণ হয় তাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড যখন গঠিত হয়েছিল তখন সোডিয়ামের জারণ হয়েছিল, ক্লোরিনের বিজারণ হয়েছিল। এই অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ মিলে একটা পরিপূর্ণ সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ একটা জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, সুতরাং তোমরা এখানে ক্লিয়ার করছ যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং এটি হলো জারণ অর্ধ বিক্রিয়া। দ্বিতীয় এক্সাম্পল দেখিয়েছি স্টেনাস ইলেকট্রন ত্যাগ করেছে, স্টেনিক হয়েছে, সেটিও জারণ অর্ধ বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি জারণ অর্ধ বিক্রিয়া সম্পর্কে ক্লিয়ার হয়েছি। বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে জারণ অর্ধ বিক্রিয়ার উল্টা, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার যে অর্ধাংশে ইলেকট্রন গ্রহণ হয় তাকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলা হয়। অর্থাৎ বিজারণ অর্ধ বিক্রিয়ার এক্সাম্পল হচ্ছে, আমরা আগেও বলেছি, এক্ষেত্রে ক্লোরিনের বিজারণ ঘটেছে। এই অর্ধাংশে ইলেকট্রন কিভাবে গ্রহণ করেছে? একটি ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে একটি ক্লোরাইড আয়ন হতে পারে। এখানে দুটি ক্লোরিন পরমাণু আছে, সে দুটি ইলেকট্রন গ্রহণ করে সে বিজারণ অর্ধ বিক্রিয়া অংশগ্রহণ করে। অপরদিকে দুটি ইলেকট্রন ত্যাগ করে দুটি সোডিয়াম আয়ন করে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, একটা জারণ বিজারণ বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন ত্যাগ হবে ততগুলো ইলেকট্রন গ্রহণ হবে। আমরা সেই ক্লাসগুলোর ক্ষেত্রে আমরা সামনে ক্লাসে আমরা জারণ বিজারণ সমতাকরণ নিয়ে ডিসকাস করব। তখন তোমরা বুঝতে পারবে কিভাবে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ সমান সমান হয়ে একটা জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি, জারণ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, জারণ সংখ্যা কি? একটা জারণ বিজারণ বিক্রিয়ায় একটি পরমাণু যতগুলো ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, যতগুলো চার্জ অর্জন করে, সেটি হচ্ছে ওই পরমাণুর জারণ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, যেমন জারণ সংখ্যা বোঝানোর আগে একটা বিষয় তোমাদের ক্লিয়ার রাখতে হবে, বিচ্ছিন্ন পরমাণু অবস্থায় বা অণু সর্বমোট জারণ সংখ্যা 0 হয়। বিচ্ছিন্ন পরমাণু জারণ সংখ্যা 0, একটি অণুরও জারণ সংখ্যা 0, শুধুমাত্র আয়নের জারণ সংখ্যা থাকে। অর্থাৎ যতগুলো ইলেকট্রন ত্যাগ করে যতগুলো ধনাত্মক চার্জ সম্পন্ন হয় সেটি হচ্ছে ধনাত্মক জারণ সংখ্যা। যতগুলো ইলেকট্রন গ্রহণ করে যতগুলো ঋণাত্মক চার্জ সম্পন্ন হয় সেটি হচ্ছে ঋণাত্মক চার্জ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এদের সবার জারণ সংখ্যা 0 বা 0। ওকে, আমরা এবার জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে একটা চার্ট তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, ধাতু সমূহের বেলায় জারণ সংখ্যা হয় +1 এবং পদার্থ সমূহের বেলায় জারণ সংখ্যা হয় -1। নিরপেক্ষ পরমাণুর বেলায় জারণ সংখ্যা 0। নিরপেক্ষ যৌগের বেলাতেও জারণ সংখ্যা 0। আধান বিশিষ্ট যৌগমূলকের ক্ষেত্রে
সেক্ষেত্রেও ওই যৌগমূলকে যদি ঋণাত্মক আয়ন থাকে, যতগুলো ঋণাত্মক চার্জ থাকবে ওই যৌগমূলকের জারণ সংখ্যা তত। আবার ধনাত্মক যৌগমূলকের বেলায় যতগুলো ধনাত্মক চার্জ থাকবে ওই যৌগমূলকের জারণ সংখ্যা তত। আমরা ক্ষার ধাতুর বেলায় জারণ সংখ্যা আমরা +1 বলেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আবার মৃৎক্ষার ধাতুর সমূহের বেলায় জারণ সংখ্যা +2 হবে এবং ধাতব হ্যালাইডের বেলায় সকল হ্যালাইড ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড সবার জারণ সংখ্যা হবে -1। হাইড্রোজেনের জারণ সংখ্যা অধিকাংশ ক্ষেত্রে +1 হয়, -1 হয়, কোনো কোনো ক্ষেত্রে +1 হতে পারে। উভয়টি জারণ সংখ্যা হাইড্রোজেনের বেলায় হতে পারে। হাইড্রোজেন যখন অধাতুর সাথে যুক্ত হয় তখন জারণ সংখ্যা হবে +1, যখন ধাতুর সাথে যুক্ত হবে তার জারণ সংখ্যা হবে -1। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে এই চার্ট থেকে আমরা কোন ক্ষেত্রে কোন ধাতুর জারণ সংখ্যা বা কোন অধাতুর জারণ সংখ্যা কিরকম হবে আমরা একটু আইডিয়া অর্জন করলাম। এবার আমি তোমাদের দেখাবো জারণ সংখ্যা নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগেও বলেছি একটা যৌগের সর্বমোট জারণ সংখ্যা 0। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যৌগের মধ্যে ম্যাঙ্গানিজের অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করব। সাধারণত কোন যৌগের জারণ সংখ্যা নির্ণয় করতে চাইলে বলা হয় যৌগটির কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। সাধারণত এরকম প্রশ্নটাই করা হয়। আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ যৌগের জারণ সংখ্যা 0 ধরা হয়েছে। এক্ষেত্রে যে চার্টটি তোমাদের সামনে দিয়েছিলাম সেটি বলছিলাম পটাশিয়ামের জারণ সংখ্যা +1, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা লেখা হয় নাই কেন? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমরা নির্ণয় করব। অক্সিজেনের জারণ সংখ্যা -2, আছে 4টি অক্সিজেন, সুতরাং গুণ 4। কোন পরমাণু যতগুলো থাকবে তার জারণ সংখ্যার সাথে ওই পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করতে হবে, =0। কারণ হলো আমি আগেও বলেছি একটা যৌগের সর্বমোট জারণ সংখ্যা 0। সুতরাং এখান থেকে হিসাব করে বের করি, দেখা যাবে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7। ওকে, আমরা দেখতে পারলাম যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগের কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 হয়েছে। আমি আরো একটি एग्जांपल তোমাদের সামনে নিয়ে আসছি। পটাশিয়াম ডাইক্রোমেট যৌগটিতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করব। এক্ষেত্রে আগেও বলেছি একটা নিরপেক্ষ যৌগের সর্বমোট জারণ সংখ্যা 0 হয়। এক্ষেত্রে পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, আছে 2টি, সুতরাং গুণ 2, 2টি ক্রোমিয়াম আছে। অক্সিজেনের জারণ সংখ্যা -2, 7টি হওয়ার কারণে গুণ 7 =0। এইভাবে আমরা হিসাব করলে দেখা যায় একটি ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 আসছে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা আয়নের জারণ সংখ্যা যাচ্ছি। আয়নের বেলায় কিভাবে জারণ সংখ্যা হয় দেখো, ম্যাঙ্গানিজ আয়ন, পারম্যাঙ্গানেট আয়ন। সুতরাং এই পারম্যাঙ্গানেট আয়নে একটা আয়ন আছে মাইনাস। সুতরাং যে সকল আয়নের জারণ সংখ্যা নির্ণয় করব ওই আয়নটির উপরে যে জারণ সংখ্যা থাকবে সেই জারণ সংখ্যাটা আমাদের লিখতে হবে। যেহেতু এটি নিরপেক্ষ অণু নয়, সুতরাং তার জারণ সংখ্যা 0 হবে না। কোন আয়নের জারণ সংখ্যা নির্ণয়ের বেলায় আয়নটির উপরে যে জারণ সংখ্যা থাকবে সেই জারণ সংখ্যা আমাদের লিখতে হবে। এখান থেকে আমরা আগেও বলেছি যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমরা নির্ণয় করব। অক্সিজেনের জারণ সংখ্যা -2, 4টি অক্সিজেন আছে, -8। এইভাবে হিসাব করলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আয়নের জারণ সংখ্যা দেখলাম। এবার দেখব আমরা জারণ সংখ্যা এবং দুজনের মধ্যে সম্পর্কটা কি। সুপ্রিয় শিক্ষার্থী, জারণ সংখ্যার ক্ষেত্রে একটা পরমাণু যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সেই সংখ্যাটা হচ্ছে তার জারণ সংখ্যা। কিন্তু যোজনীর বেলায় দেখতে পাচ্ছ একটি মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা হচ্ছে ওই মৌলের যোজনী।
সুপ্রিয় শিক্ষার্থী, জারণ সংখ্যা সাধারণত ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু দুজনই ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে না। জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, কিন্তু দুজনই কখনো ভগ্নাংশ হতে পারে না। অপরদিকে যোজনী দ্বারা অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বোঝালেও সুপ্রিয় শিক্ষার্থী, জারণ সংখ্যা দ্বারা অন্য মৌলের প্রকৃতি, জারণ সংখ্যা দ্বারা অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার প্রকৃতিকে উল্লেখ করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জারণ সংখ্যা এবং যোজনীর পার্থক্য জানলাম। আজকের ক্লাসে আমরা জানলাম রেডক্স বিক্রিয়া কি, রেডক্স বিক্রিয়া কিভাবে তৈরি হয়, জারণ সংখ্যা কি, জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়, জারণ সংখ্যা ও যোজনের মধ্যে পার্থক্য কি, আমরা আশা করি ক্লিয়ার হতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের জারণ বিজারণ পার্টে আশা করি আরও রেডক্স বিক্রিয়া, আরও জারণ সংখ্যার বিষয়গুলো, জারণ সংখ্যা যোজনের বিষয়গুলো, জারণ অর্ধেক বিক্রিয়া কীভাবে হয়, বিজারণ অর্ধেক বিক্রিয়া কীভাবে হয়, আরও অধিক প্র্যাকটিস করার মাধ্যমে আশা করি এই অংশগুলো তোমরা আরও দক্ষতা অর্জন করবে, এই আশা কামনা করে আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।